বক্তাবৃন্দ, আজকে যে বিতর্কের বিষয়টি নির্ধারিত হয়েছে সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ড্রপের জন্য শিক্ষার্থীরাই দায়ী। আজকে সঙ্গত কারণে বিষয়টির পক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, আজকে যদি দেখি যে আজকে আমাদের ছাত্রদের কাজটা কি, মাননীয় সভাপতি যদি আমি কাউকে প্রশ্ন করি সেটি হচ্ছে যে আজকে পড়াশোনা করা, দিনরাত 24 ঘন্টা পড়াশোনা নিয়ে চিন্তা করা। মাননীয় সভাপতি, অর্থাৎ এর বাইরে যত চিন্তা সেগুলো অবশ্যই ছাত্রের কাজ নয়, সেই বাইরে যে চিন্তাগুলো করছে মাননীয় সভাপতি সেই কাজগুলোর কারণে আজকে মাননীয় সভাপতি ড্রপ করছে। মাননীয় সভাপতি, আজকে যদি দেখি যে আজকে সাবিপ্রবিতে আজকে অনেক ধরনের ড্রপ দিতে দেখা যায় শিক্ষার্থীদেরকে। সেখান থেকে কয়েকটি বিষয় যদি আমি বলি, যে আজকে শখের ড্রপ দিতে দেখা যাচ্ছে, প্রেস্টিজের ড্রপ দিতে দেখা যাচ্ছে, ফ্রেন্ডশিপ ড্রপ দিতে দেখা যাচ্ছে, জোয়াচের ড্রপ, রিলেশনশিপ রক্ষা ড্রপ। মাননীয় সভাপতি, ব্যাপারগুলোকে একটু যদি আমি ব্যাখ্যা করি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। মাননীয় সভাপতি, আমি যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টারে পড়ি তখন ফেসবুকে আমাকে একটি গ্রুপে যোগদান করানো হয়। সেই গ্রুপটির নাম ছিল শৌখিন ড্রপার। মাননীয় সভাপতি, এবং অর্থাৎ ওই গ্রুপটিতে যারা সদস্য ছিল তারা সবাই মাননীয় সভাপতি ওই গ্রুপটিতে যারা যোগদান করেছিলেন, এই শৌখিন ড্রপার গ্রুপটিতে সবাই ছিলেন যারা শখের ড্রপ দিত। মাননীয় সভাপতি, অর্থাৎ এই যে শৌখিন যে ড্রপার যারা আছে তাদের পিছনে আসলে অন্যরা কিভাবে দায়ী থাকতে পারে মাননীয় সভাপতি, সেই বিষয়টির আজকে উত্তর বিপক্ষ দলের বক্তারা দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, অর্থাৎ এই যে শৌখিন ড্রপার যারা আছে সেই শৌখিন ড্রপারদের দোষ অবশ্যই আজকে শিক্ষার্থী দেব। মাননীয় সভাপতি, আজকে যদি প্রেস্টিজের যে ড্রপ সেই ব্যাপারটি একটু ব্যাখ্যা করে। মাননীয় সভাপতি, আজকে অনেকেই দেখা যাচ্ছে যে সাবিপ্রবিতে বলি এখনো ড্রপ দিলে এই কিভাবে আজকে ব্রেন্ডের সামনে মুখ দেখাবো, এই চিন্তা করে আজকে মাননীয় সভাপতি অনেকে ড্রপ দিচ্ছে। অর্থাৎ এই জায়গায় দেখা যাচ্ছে যে মাননীয় সভাপতি আজকে শিক্ষার্থীরাই যায়। মাননীয় সভাপতি, এরপর যদি ফ্রেন্ডশিপ ড্রপ ব্যাপারটাকে ব্যাখ্যা করি মাননীয় সভাপতি, এখানে দেখতে পাবো যে আজকে এক ফ্রেন্ড যদি ড্রপ দেয় মাননীয় সভাপতি, আরেক ফ্রেন্ড তাকে উদ্বুদ্ধ করে। মাননীয় সভাপতি, তারপর মাননীয় সভাপতি আজকে ধোয়াতে ড্রপ ব্যাপারটা যদি বলি তাহলে এই সম্পর্কে মাননীয় শিক্ষকরা অনেক বেশি অভিজ্ঞ, কারণ তারা দেখেছেন যে একজন যদি ড্রপ দেয় তারপর ড্রপের সিরিয়াল করে যায়। মাননীয় সভাপতি, একজনের পর একজন সিরিয়ালে ড্রপ দিয়ে যাচ্ছে। মাননীয় সভাপতি, এমনই কি দেখা যাচ্ছে যে অনেকের ভিতরে পরীক্ষা দিতে ইচ্ছুক হওয়া সত্ত্বেও বাইরে থেকে তার বন্ধুটি এসে বলছে যে খাতা কেটে বাইরে চলে আয়, আর পরীক্ষা দেওয়ার দরকার নেই। অর্থাৎ বাইরে থেকে তাকে উদ্বুদ্ধ করে যাচ্ছে। মাননীয় সভাপতি, অর্থাৎ এই জায়গায় তো দেখা যাচ্ছে মাননীয় সভাপতি আজকে শিক্ষার্থীরা যায়। মাননীয় সভাপতি, এরপর যদি আজকে রিলেশনশিপ রক্ষা ড্রপ। মাননীয় সভাপতি, আজকে দেখা যাচ্ছে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে বলছে যে আজকে তুমি যদি আমি ড্রপ দিয়েছি, তুমি যদি ড্রপ না দাও তাহলে তোমার সাথে আমার ব্রেকআপ। এবং এই কারণে দেখা যাচ্ছে গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক রক্ষা করার জন্য। মাননীয় সভাপতি, এই যে বিভিন্ন প্রকারের ড্রপ আজকে দেখলাম যে এই বিষয়গুলোর সাথে কিভাবে আজকে শিক্ষার্থীরা ছাড়া অন্য কেউ দায়ী সে ব্যাপারটি আজকে ব্যাখ্যা করে যাবেন মাননীয় বিপক্ষ দলের বক্তারা। মাননীয় সভাপতি, এরপরে দেখা যাচ্ছে যে আজকে তারা ড্রপ দিচ্ছে
ধন্যবাদ সভাপতি। যে প্রশ্নটি করেছে সেটি জরুরি, তার কিসের ভালোবাসা? একজন যদি কোনো একটি করে জোর দেয় তার সর্বমত প্রকাশের জন্য যার সঙ্গে তার সম্পর্ক আছে সে জোর না দেয়, এই ভালোবাসা টিকবে না। যৌতিক কাজটি করে এটা শিক্ষার্থীকে দায় দেওয়া যায় না, এটা ভালোবাসার কাজে। ছোটবেলা থেকেই আমরা স্বপ্ন দেখি কবে বড় হব, ইউনিভার্সিটিতে যাব, অপরন্ত স্বাধীনতা ভোগ করব। কারণ ইন্টারমিডিয়েট পর্যন্ত বাবা মা যেভাবে বা গার্জিয়ান যেভাবে সবাইকে ধরে রাখে, আমার ইচ্ছে মতো ক্লাস হবে, আমি যখন চাইবো তখন ক্লাস হবে। আমি ক্লাসে না গেলেও কেউ বলতে পারবে না কেন ক্লাসে গেলাম না। আমার কাছে ছাত্ররা সবসময় আছে, স্যার আমাকে তো ওই স্যার উপস্থিতিতে মার্কস দেয়নি, আমি তো পরীক্ষা দিতে পারবো না। এটি তো হওয়ার কথা না। সে যদি ক্লাসে না এসে ভালো পরীক্ষা দিতে পারে সেটা তার যোগ্যতা। তাকে কেন আমি ক্লাসে বাধ্য করবো এসে উপস্থিত থেকে 1 ঘন্টা টিচার ভালো পড়াক, গালি দেও, যাই হোক না কেন সবকিছু হজম করে ধরে থাকতে হবে? এটি উঠিয়ে দেওয়া উচিত, তাহলে শিক্ষার্থীদের যোগ কমে যাবে। আমি বলছি বিশ্ববিদ্যালয় পরীক্ষার ড্রপের জন্য শিক্ষার্থীরাই দায়ী, এটি ঠিক না। শিক্ষার্থীরা দায়ী হতে পারে কিন্তু একমাত্র কারণ না, এর মধ্যে সঙ্গে অনেকগুলো বিষয় জড়িত। যেমন একটা বাস্তব যে কথাগুলো, সেটা হচ্ছে আমরা বাংলা মিডিয়াম পর্যন্ত লেখাপড়া করে আসি, এখানে এসে ইংরেজি সেই কঠিন বিষয়গুলো এসে যায় যেগুলো চর্চা অনেকে থাকে না, বই পড়ে বুঝি না। টিচাররা ক্লাসে যে ভাষায় কথা বলে ইংরেজিতে, সেই ভাষা অনেকে ধরতে পারে না, যার কারণে সে বিষয়বস্তুকে বুঝতে পারে। আস্তে আস্তে লেখাপড়ার প্রতি সে একটা অনীহা চলে আসে, অর্থাৎ আনন্দময় লেখাপড়ার মধ্যে আস্তে আস্তে চলে যায়, যার কারণে সে যেহেতু বিষয়গুলো সে ভালো বুঝতে পারতেছে না, পরীক্ষা আসলে তার কোনো কিছু গোছানো থাকে না, পরীক্ষার চিন্তায় পড়া হয় না, পড়তে বসে মাথা গরম হয়ে যায়, ঘুম হয় না। কয়েকদিন সকালে যখন দেখলো যে আসলে কি ব্যাপার, পরীক্ষার হল পর্যন্ত কেউ আসে, কেউ পরীক্ষা হল পর্যন্ত আসেও না, তার আগেই লোক এগুলো শিক্ষার্থীদেরকে দায়ী দিলেই শুধু হবে না, আমাদের শিক্ষা ব্যবস্থার কিছু বদল আছে, সেগুলোর প্রতি নজর দিতে হবে। আমাদের শিক্ষকদের মধ্যেও জটিলতা আছে। এটা একটু বলি, গ্রামগঞ্জে আমরা দেখি যে শাশুড়িরা তাদের বউদের উপর নির্যাতন করে, গ্রামের ভাষায় বলে যে জ্বালাতন করে, কিন্তু ওই শাশুড়ি যখন বউ ছিল তখনও সেও কিন্তু জ্বালাতনের শিকার। আমাদের টিচারদের মধ্যে একটা মানসিকতা আছে যে আমার উপর তো টিচার অনেক কিছু চাপিয়ে দিয়েছে, গাদা গাদা বই পড়াইছে, আমি কেন সেই আনন্দটা মিস করবো? ক্লাসে যা দরকার তারপরেই, যা দরকার না তারপরে, যেখানে 10 ক্লাসে শেষ করে দেওয়া যায় সেখানে 40-50টা ক্লাস দিয়ে ওদের উপর বোঝা চাপিয়ে দিই, ওরা হজম করতে পারুক আর না পারুক। অর্থাৎ যা প্রয়োজন যতটুকু দিলে ওরা ক্যারি করতে পারবে, বুঝতে পারবে এবং ভালো রেজাল্ট করতে পারবে। অর্থাৎ কিছু না শেখাচ্ছে তো অল্প ভালোভাবে শেখা ভালো, তাই না? আমি সেই বিশ্বাসী। আমাদের শিক্ষকরা অনেকেই সেটা আমরা করি না, যে সেজন্য জোর দেয়। আর একটা কারণ আছে, বড় কারণ, যে মা কি যুগারবাদ, কি ফেসবুকে তৈরি করেছে, কি মজার জিনিস, এই জন্য পুরো বিশ্বকে একসাথে বেঁধেছে। রাত 1টা, 9টা, 10টা, 12টা, 1টা, 2টা ভোর হয়ে যাচ্ছে, খেয়াল নাই কারো। ফেসবুকের মধ্যে আছে কমেন্ট, লাইক, এই বিষয়গুলো নিয়ে কয়টা কমেন্ট আসলো, কয়টা লাইক দিল,
একটু বোঝার তিনি সকালবেলা দেখা যায় 8টা 9টায় ক্লাস, এই ফেসবুকে এই যে যুগবাগ, সে তো বিশ্বের কি 10 জন সেরাধনের মধ্যে একজন, সে তো টাকা কামাইয়া ফেলছে, সেই সবচেয়ে বড় দায়ী গ্রুপের জন্য। কারণ এত মজার একটা জিনিস দিয়েছে যেখানে আনন্দ আর আনন্দ, আর লেখাপড়া করতে গেলে তো আনন্দটা পেতে অনেক সময় লাগে, জিনিসগুলো বোঝার পর, পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট ভালো হওয়ার পর তখন আনন্দটা বোঝা যায়। আর ইন্টারনেট ফেসবুকে বিষয়গুলো তো তাৎক্ষণিক আনন্দ, তাৎক্ষণিক আনন্দ বাদ দিয়ে কে দীর্ঘসূত্রিতে আনন্দতে যাবে? অতএব এটা একটা কারণ। আর আরেকটা কারণ হচ্ছে, অনেক কারণের মধ্যে আরেকটা কারণ হচ্ছে আমাদের কর্তৃপক্ষ অনেক দায়ী। কর্তৃপক্ষ একজন দক্ষিণে বসে আছে, ছাত্রছাত্রীরা শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আসে, আসার পর থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, তারপরে আবার বিভিন্ন রাজনৈতিক সংগঠন হাত ধরে টানাটানি, কালচার সংগঠনগুলো আছে, কোন দিকে যাবে সে ঠিক করতে পারে না। তারপরে আস্তে আস্তে দেখা গেল যে সময় 6 মাস কোন দিকে চলে গেল টেনে পেল না। যখন পরীক্ষা আসলো তখন মনে হলো আমার তো গোছানো হয়নি, তখন সে আর মূলধারার সঙ্গে থাকতে পারে না এবং আস্তে আস্তে রোগ দেওয়ার প্রবণতা তৈরি হয় এবং একটা ভাইরাসের মতো পরবর্তী জীবনে তার ছড়ায় যায়। আজকে এক ছেলে একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসছে, সে 12 সেমিস্টারে 36 ক্রেডিট কমপ্লিট করছে। 104 ক্রেডিট কমপ্লিট করার জন্য আমাদের কাছে আবেদন নিয়ে আসছে। আমি তুমি 12 সেমিস্টারে 36 ক্রেডিট কমপ্লিট করছো, আর খুব বেশি 2 সেমিস্টার দেওয়া হবে, তার তুমি কি করে 104 ক্রেডিট কমপ্লিট করবে? স্যার কেমন করে কি হয়ে গেল বুঝে পাইনি, কিন্তু আমার তো স্যার, আমি স্যার একটা ডিগ্রি না নিয়ে যদি চলে যাই এই যে 6টি বছর গেল স্যার, তাহলে আমার কি হলো স্যার? আমি এখন দেখি মিটিং এ আলোচনা করে দেখা যায়। এটার জন্য তার কাছে তার হিস্ট্রি যেটা শুনলাম সেটা হচ্ছে, প্রথম সে এসছে, এসে বুঝে ওঠার আগে 2-1টা কোর্স ড্রপ হয়ে গেছে, তারপর রাজনৈতিক কোনো একটা দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাওয়ার পর ওখানে যে বিষয়গুলো তাকে প্রভাবিত করছে, লেখাপড়ার প্রতি তার সে যে অনুরাগটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে। সে আস্তে 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 এই লেখাপড়ার যে দায়িত্ব ছিল সেখান থেকে সরে গেছে। অতএব এককভাবে তাকে দায়ী করা যাবে না। এই জন্য আমাদের এই যে রাজনীতি, ছাত্র রাজনীতি বলো, তারপরে আমাদের প্রশাসনিক কিছু বিষয় আছে, আবাসিক সমস্যা আছে, আমাদের শিক্ষার মাধ্যমগুলো আছে, সেগুলো সব তাই এককভাবে ছাত্রছাত্রীরা দায়ী না। অতএব সম্মিলিতভাবে যেন এই সমস্যার সমাধান হয়, সেটা আমি কর্তৃপক্ষকে অবশ্যই বলবো যে আজ যেন আমাদের ছাত্রছাত্রীরা গ্রোথ না দেয় সে ব্যবস্থাটা প্রচলন করা উচিত। কিভাবে করবে সেটা তাদের বিষয়, এটা আমার বিষয়। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। বেহেশতে গেলে যেমন নামাজ পড়া লাগে না, বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে পড়ালেখা করা লাগে না, এই কথা সবাই চিন্তা করে, কিন্তু এটা সত্য নয়। দেখুন সবাই, দেখুন এটি একটি সিলেবাস। বিশ্ববিদ্যালয়ে ভর্তির সাথে সাথে আমাদের হাতে ধরিয়ে দেওয়া হয় কোন কোন বিষয় পড়তে হবে, কোথায় কোথায় বইয়ের রেফারেন্স সহ সবকিছু দেওয়া আছে মাননীয় সভাপতি, কিন্তু এর ফলে পড়ালেখা করে না। অবশ্যই সম্পূর্ণরূপে দায় শিক্ষার্থীদেরকে দিতে হবে। আজকে যে বিষয়টি আছে, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ড্রপের জন্য শিক্ষার্থীরাই দায়ী। মাননীয় সভাপতি, এই যে খাতাটি দেখছেন, এই খাতাটি হচ্ছে নোটবুক। পরীক্ষার হলে ক্লাসে বসে এটা হচ্ছে ক্লাস লেকচার, নোট করে এটার মধ্যে এখানে লেখা আছে কিভাবে হবে, সম্পূর্ণ দায় শিক্ষার্থীদেরই আসে। এবার আসুন মাননীয় সভাপতি, আমি অনেকগুলো বিষয় এখানে ক্লিয়ার করতে চাই। রাজনীতির বিষয় বলে গিয়েছেন আমাদের বিপক্ষ দলের প্রথম বক্তা, এবং তিনি আসলে অত্যন্ত চতুরতার সাথে বক্তৃতা দিয়েছেন। আমি খুব বেশি বিষয় যুক্তি খণ্ডন করতে পারবো
বলে মনে হচ্ছে না। যাই হোক, তো রাজনীতি এখানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, এখানে রাজনীতি করার জন্য আসেনি মাননীয় সভাপতি, এসেছিল পড়ালেখা করার জন্য। আব্বা কেন পাঠায় বিশ্ববিদ্যালয়ে? আব্বা পড়ালেখা করার জন্য পাঠায়। তো এখানে স্লোগান দেয়, গলা বেঁধে যায়, বাসায় গিয়ে পড়ালেখা করে না, এটা তো বিষয় হতে পারে না মাননীয় সভাপতি। তাদেরকে পড়ালেখা করতে হবে। এবার আসুন মাননীয় সভাপতি, সাংবাদিকতার যে বিষয়টা, সাংবাদিকতা করতে গিয়ে পরীক্ষার হলে তারা নিউজ প্রকাশ করতে গিয়ে পরীক্ষা বাদ দিয়ে, মাননীয় সভাপতি, পরীক্ষা বাদ দিয়ে তারা নিউজ কালেক্ট করতেছে। এটা কোনোভাবেই সঠিক কোনো সিদ্ধান্ত হতে পারে না মাননীয় সভাপতি। আমার কাছে অনেক তথ্য আছে। এবার যে মাননীয় সভাপতি, আমাদের পরিবেশের কথা বলি, পারস্পরিক বন্ধু বা বন্ধু যারা আছে, এরা বন্ধু নাকি শত্রু 4 বছর পরে বোঝা যায় মাননীয় সভাপতি। তারা কি করে, দোস্ত আজকে তো এই ঘটনাটা এটা আমি বুঝতেছি না, আমার তো ড্রপ হয়ে যাবে, আরেকজনকে কানেক্ট করে গিয়ে, দোস্ত আমার কিন্তু ড্রপ, আমার কিন্তু ড্রপ, আমার কিন্তু ড্রপ, কত ড্রপ হয়ে যায় মাননীয় সভাপতি। পরীক্ষার হলে গিয়েও তখন দেখেছি আমার বন্ধু নাই, পরবর্তী বছরে দোস্ত একসাথে তুলবো কিন্তু। এরপরে কি হয় মাননীয় সভাপতি, যে পাশের জন ঠিক যখন পরীক্ষার হলে খাতা কেটে দিয়ে যাচ্ছে, দোস্ত তুই খাতাটা কাটলে কিন্তু হচ্ছে না। এভাবে মাননীয় সভাপতি খাতা কাটা হচ্ছে, এভাবেই ড্রপ হচ্ছে। এবার আসুন সবচেয়ে পরীক্ষায় ড্রপের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় মাননীয় সভাপতি, সেটা হচ্ছে ঘুম। কেন ঘুম? মাননীয় সভাপতি, সারা রাত জেগে যখন আপনি বিভিন্ন মুভি দেখবেন, তারপরে মুভি দেখার পরে সকালবেলা ঘুমের থেকে উঠতে পারবেন না, সারাদিন ঘুমাচ্ছেন, সারা রাত ধরে মুভি দেখছেন, আপনার অবশ্যই কি হবে মাননীয় সভাপতি, ক্লাস করতে পারবেন না, আপনার ড্রপ হয়ে যাবে। আপনার উচিত ছিল, আপনার দায়িত্ব ছিল, এটা আপনার কর্তব্য, ক্লাস করা মাননীয় সভাপতি। ক্লাস না করলে কোনোভাবেই পরীক্ষায় পাস করা সম্ভব না মাননীয় সভাপতি। অতএব আপনি করেন এটা আপনার ব্যর্থতা। এবার আসুন মাননীয় সভাপতি, আমরা একটু আবহাওয়ার কথা বলি। ঘুমের মধ্যে, ঘুমের পিছনে আবহাওয়া একটু জড়িত। যেমন এখন শীতের দিন, সবাই কিন্তু সকালবেলা ঘুমাবে মাননীয় সভাপতি, এটা তো ঠিক না, এটা কোনোভাবেই ঠিক না। সকাল 8টায় ক্লাস করতে হবে, সকাল 8টায় ক্লাস না করলে কিভাবে হবে? এরপরে অনেকে বৃষ্টির দিনে কাঁথামুড়ি দিয়ে ঘুমাতে চায় মাননীয় সভাপতি, কিভাবে হবে? এরপর আসেন গরমের দিন, বড় বাইরে গেলে গরম লাগে, এগুলো কোনো অজুহাত হতে পারে না মাননীয় সভাপতি। 8টা তো 5টা পর্যন্ত টানা ক্লাস দিতে হবে। এবার আসুন এই ঘুমের পাশাপাশি বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে জবের পিছনে অনেক বড় একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে সিরিয়াল দেখা মাননীয় সভাপতি। সারা রাত ধরে সিরিয়াল দেখে, দিনের বেলা দেখতে পারে না। সিরিয়াল দেখতে দেখতে কোন অবস্থায় গিয়েছে মাননীয় সভাপতি? আমার হাতে যে কলমটা দেখতেছেন, এই কলমটা আমি আমার এক ছোট বোনের কাছ থেকে নিয়েছি। এই কলমের নাম হচ্ছে কিরণমালা কলম। সিরিয়াল দেখে, পড়ালেখা করে না, পড়ালেখা না করলে হবে? আপনার মতো কিসের জন্য পাঠিয়েছে? এবার আছে মাননীয় সভাপতি ফেসবুক। ফেসবুক মনে হয় তাদের বুকের মধ্যে গেঁথে আছে বুক। যাই হোক, ফেসবুক, ফেসবুকের কারণে সারা রাত ধরে ফেসবুকিং করেন, একজনের সাথে আরেকজনের ইটিশ পিটিশ করেন। প্রথমে ফেসবুক, তারপরে ফেসবুক থেকে নাম্বার নিয়ে ফোন ফোলাপের পরেই শুরু হয় প্রণয় সংক্রান্ত অস্থিরতা মাননীয় সভাপতি। এই সভাপতি ক্যাম্পাসে বিভিন্ন টিলায় আপনি যাবেন মাননীয় সভাপতি। এখন রাত্রেবেলা আমি জানি না কি অবস্থা, দিনের বেলা এই যে অডিটোরিয়ামের আশেপাশে এখান থেকে হাঁটা যায় না মাননীয় সভাপতি। এরা কোনো শিক্ষার্থীরা যাই মাননীয় সভাপতি, এটা করার কথা ছিল না। তাদের কথা ছিল পড়ালেখা করার, তারা পড়ালেখা না করে সময় নষ্ট করছে মাননীয় সভাপতি। আপনাকে যদি আরো একটা কথা বলি মাননীয় সভাপতি, এই অনুষ্ঠানে আমার বক্তৃতা দেওয়ার কোনো কথাই নেই মাননীয় সভাপতি, আমার পড়ালেখা করার কথা, কিন্তু আমি এখানে আমাদের খেলাধুলার বিষয়টা যদি আমি বলি, সারাদিন মাঠে বসে খেলা দেখি, যে ক্রিকেট খেলা হচ্ছে, আমি ক্লাস বাদ দিয়ে মাননীয় সভাপতি খেলা দেখেছি, কারণ পরের দিন আমার খেলা ছিল বিপক্ষ দলের খেলা অ্যানালাইসিস করতে হয় মাননীয় সভাপতি। আমি খেলায় হারবো, এদিকে একটা ক্লাস করি না, মনে হয় যেন একটা ক্লাস কোনো ব্যাপার না, কিন্তু দেখা যায় একটা ক্লাস না করলে পরের ক্লাসটাই আমি কিছু গিয়ে বুঝি না। এটা তো আমার দায়িত্ব ছিল আমার পড়ালেখা করা মাননীয় সভাপতি, কিন্তু আমি পড়ালেখা না করে খেলা দেখতেছি, এটা কোনোভাবেই বোধগম্য নয় মাননীয় সভাপতি। অবশ্যই এখানে শিক্ষার্থীরাই দায়ী মাননীয় সভাপতি। এবার মাননীয় সভাপতি, আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু, মনে হয় যেন এটা করলে সবকিছুই
মাপ, সেটা হচ্ছে পরীক্ষা পেছানো। আমরা সবাই পরীক্ষা পিছাইলে এ প্লাস, কিন্তু মাননীয় সভাপতি পরীক্ষা পিছানোর পরে মনে হয় যেন একটা যুদ্ধ জয় করলাম এবং গিয়ে আবার 5 দিন রেস্ট নেই মাননীয় সভাপতি। আলটিমেটলি কোনো পড়ালেখা হয় না, কিছু হয় না মাননীয় সভাপতি। অতএব এই যে পরীক্ষা পেছানো, এটাও আলটিমেটলি হয় কি যে শরীরের মধ্যে আরো জড়তা কাজ করে, আরো ঘুমাইতে ইচ্ছা করে, আলটিমেটলি আমাদেরই লস হয় মাননীয় সভাপতি। এবং আমরা পড়ালেখা করি না, এই কারণে আমাদের পরীক্ষায় জবাব দিচ্ছে মাননীয় সভাপতি। এছাড়াও মাননীয় সভাপতি, আপনি যদি লাইব্রেরিতে যান, লাইব্রেরি একটি পবিত্র জায়গা, পড়ালেখা করার মাননীয় সভাপতি, সেখানে গিয়ে পড়ালেখা করার আপনার আর কোনো পরিবেশ নেই মাননীয় সভাপতি। সেখানে আর একজন করে যায় না, 2 জন করে যায় মাননীয় সভাপতি। আপনারা যদি এই সময় একজন শিক্ষার্থী যদি পড়ালেখা করতো সারাদিন ধরে, অন্তত পক্ষে দিয়ে একটা লাইন হলেও মুখস্থ করতে পারবে মাননীয় সভাপতি। তো আসলে পরীক্ষা ড্রপের জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই দায়ী। শিক্ষার্থীরা ভালোভাবে পড়ালেখা করলেই হবে মাননীয় সভাপতি। ধন্যবাদ সবাইকে। সোনার মতো কুকুরের দিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাষাই তুলে। সম্মানিত মডারেটর, আপনি মনে করেন না এটা কবিতার আসলে, এটা আসলে একটি বিতর্কের আসলে। বিতর্কের ভিতরে রয়েছে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ড্রপ শিক্ষার্থীরা দায়ী, মাঝখানে একটা জন্ম আছে। আমি যে কবিতাটা আবৃত্তি করলাম, এই কবিতাটা আপনারা জানেন, সবাই জানে, এবং আমাদের বিপক্ষ দলের বন্ধুরাও জানে, ছাত্র বন্ধুরা, যেটা জসীমউদ্দিনের লেখা একটা কবিতা। এবং কথিত আছে যে এই কবিতাটা লিখতে গিয়ে সে এন্ট্রান্সে ড্রপ দিয়েছিল। যদি সে এন্ট্রান্সে ড্রপ না দিত, তাহলে কি আমরা এত সুন্দর কবিতাটা পেতাম? এবং এই যে এত সুন্দর একটা কবিতা আমরা পেয়েছি, এটি কিন্তু ড্রপ দেওয়ার কারণেই। এ কারণেই আমাদের আমার বিপক্ষ দলের দ্বিতীয় বন্ধু কিন্তু একটা কথা বলেছে, সামনে আবার একটা থিসিস না কি জন্য, এটা সিলেবাস বই, একটা সিলেবাস বই নিয়ে আসছে। এই সিলেবাসের বইয়ের ভিতরে ড্রপের কথা লেখা আছে কিনা? ড্রপের কথা লেখা আছে যে ড্রপ দিলে 1 সেমিস্টারে ড্রপ দিলে 4 সেমিস্টার পর্যন্ত ড্রপ দেওয়া যাবে। তার মানে বিশ্ববিদ্যালয়ে ড্রপ দেওয়ার জন্য মানুষের কিছু জায়গা থাকে যে বিয়ন্ড দ্য কন্ট্রোল, মানুষের নিয়ন্ত্রণের ভিতরে থাকে না। তাই কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ে এইবার প্রায় 1665টা সিট আছে, অথচ আমাদের দেখা গেছে 54,435 জন পরীক্ষা দিয়েছে। তো সবাই কি চাইলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে? ভর্তি হতে পারবে না সম্মানিত মডারেটর। তার কারণে এখানে সিট সংখ্যা দেখে যতই পড়াশোনা করুক রাতভর, আর যতই নাচ গান না করুক, আর রাজনীতি না করুক, আর সত্য না কি বন্ধু বান্ধব না থাকুক, ক্লাস না করুক, শীতের ঘুম বাদ দে, সিরিয়াল দেখা বাদ দে, এই কোনো কিছুই কিন্তু কোনো কিছুতে আসবে না। যতই পড়াশোনা করুক, ড্রপের খাতায় কিন্তু তাকে পড়তেই হবে। তার কারণ ড্রপটা হলো ওই স্টুডেন্টদের বিয়ন্ড দ্য কন্ট্রোল। এখন এই বিয়ন্ড দ্য কন্ট্রোল কি করে হলো? রাতের আকাশে তারা দেখতে সবাই খুব ভালো লাগে, ভালো লাগে না? রাতের আকাশে তারা দেখতে যদি ভালো লাগে, এই 300 একরের এই 320 একরের এই সবুজ চত্বর দেখতে সবাই ভালো লাগবে। আবার মাঝে মাঝে শীতের সময় ফুল ফোটে, ফুল ফুটছে না এখন? শীতের সময় ফুল ফোটে। এই যে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে এসেছে, তাদের বয়স কত? 18-19। আমার যখন 18-19 বয়স ছিল, আপনারা দেখছেন এখানে ম্যাডামরা আসছে, তাই না? ডান পাশের ম্যাডামরা আসছে, মাঝখানে ম্যাডামও আসছে। এই ম্যাডামরা কি এমনিতে আসছে? এখানে কি বিষয় দেখতে পারতো যদি আমরা শীতের দিনে এই ফুল না দেখতাম? আমাদের ছাত্র বন্ধুদের কোন দোষ নাই। দোষটা হলো আমাদের এই শৃঙ্খলার ভিতরে। এটা তাদের এর অধিকার, ড্রপ দেওয়া ছাত্রদের অধিকার। অধিকার কেমন? একটা ছেলে আজকে পরীক্ষায় লিখতে গেছে, ও লিখে থেকে দেখলো যে ও আচ্ছা এটা মনে হয় 25-28 পাইতে পারি, আসলে আমি তো সবগুলোতে এই স্টার পাওয়া। আবার ইদানিং একটা কি নাম দেওয়া হয়েছে, গোল্ডেন স্টার, গোল্ডেন এ প্লাস, গোল্ডেন এ প্লাস। হ্যাঁ, সবগুলোতে এ প্লাস পাওয়া,
এই 24-25 তো বড় একটা সমস্যা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে কেটে দেই, তার কারণ তো আছে, তো সিস্টেম তো আছে, তাই না? অতএব কেটে দিয়ে এই ছাত্রটা চলে গেল। তখন তার ভিতরে একটা বুক ভরা আশা। এখন আসার সময় বান্ধবী বলে দিয়েছে তুমি যদি ফার্স্ট না হও তাহলে কিন্তু কাজ হবে না, ফার্স্ট তাকে হতেই হবে। তাই এই সেমিস্টারে হোক আর পরের সেমিস্টারে হোক। এবং এরকম অনেক দেখা গেছে যে সেমিস্টার বাদ দেওয়ার পরে ফার্স্ট হয়েছে। আরো কিছু বিরোধিতা কন্ট্রোলের কথা বলি। আমার বন্ধু কিন্তু বলে গেছে, মানে প্রথম বক্তা বলে গেছে, আমার বিপক্ষ দলের বন্ধু প্রথম বক্তা বলে গেছে যে ওই কে বলে তাকে ডাকে, তাই না? যে হ্যাঁ আমিও ড্রপ দিয়েছি তুমিও ড্রপ দাও, আমিও ড্রপ দিয়েছি তুমিও ড্রপ দাও, ডাকে। আর আমার ডাকবে তো, এটি তো ডাকার বয়স, আমি পরে ডাকবে, আমার না সময় ডাকবে। আমাকে এখন ডাকলে তো একজনে ছাড়া কাউকে দিবি না তোকে। অতএব তোমাদের এখন বয়স, ডাকতেই। আসার সময় বান্ধবী বলে দিয়েছে, বড় দূর থেকে, দূরে আছে ঢাকায়, অনেক ফোন করে আমার কাছে আসে, আমি একটা দায়িত্বে আছি তো, অনেক ফোন ঘটনা আমার জানা আছে। ঢাকায় দিকে ফোন দিয়েছে, দেখো আমার গায়ে ভীষণ জ্বর, তুমি চলে আসো। তো বলছে না না আমার একটা পরীক্ষা। তো পরীক্ষা আগে না আমি আগে। মাননীয় মডারেটর, আমাদের এই ছাত্র বন্ধুদের এটা কি আসলে কন্ট্রোল করার যে সৃষ্টি করেছেন, সবসময় কি কন্ট্রোল করার ক্ষমতা দিয়ে দিয়েছেন? শুধু শুধু আমি বুঝতে পারছি না, ওরা কিন্তু ওই কথা বলেই বলছে যে এই হচ্ছে, খেলাধুলা হচ্ছে, গান হচ্ছে, বাজনা হচ্ছে, পাহাড় পর্বত কত কিছু দেখাচ্ছে। তার মানে এইগুলো সবকিছুই তাই, শুধুমাত্র ওরাই না। সেই কথাটাই কিন্তু এখানে বলেছে যে শিক্ষার্থীরাই দায়ী, এই কথাটা সঠিক না, অনেক কিছুই আছে এর পিছনে দায়ী। আমি আরো কিছু কথা বলি। শুধুমাত্র মেয়েদের কথা বললাম যে জ্বর আসছে ডাকে, আর কি কেউ ডাকে না? মা বাবা অসুস্থ বাড়িতে, মায়ের ফোন আসছে, বাবা ফোন দিয়েছে, বাবা তোর মা তো খুবই অসুস্থ। এখন এই শিক্ষার্থী বন্ধুদের কাছে পরীক্ষা, আপনি বলেন মাননীয় মডারেটর কি করবে? আগে মা না, যেখানে ওই সিলেবাসের ভিতরে লেখা আছে যে ড্রপ দেওয়া যাবে, ড্রপ দেওয়া যাবে, ড্রপ দেওয়া যাবে, এবং তার সেমিস্টার বলে আগে মা না আগে ড্রপ, আগে পরীক্ষা, কোনটা পরীক্ষা আগে? আগে অবশ্যই মায়ের জন্য শুনতে হবে। আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছুটে গিয়ে আমাদের বুঝাইছেন যে কিভাবে যেতে হবে। অতএব এরকম আরো অনেক ঘটনা আছে। আজকে আমি মায়ের কথা বললাম, আরো যারা ডাকাডাকি করে তাদের কথা বললাম, আরো অনেক ঘটনা আছে। আমি একটা ঘটনার ভিতরে যাই দেখি যে এক ছেলে গলায় দড়ি নিয়েছে, আপনারা অনেকেই জানেন যে গলায় দড়ি নিয়ে মারা গেছে, ফরেস্টের একটা স্টুডেন্ট। তার ছোট্ট একটা ডায়েরির ভিতরে অনেক কথাবার্তা কিছু লেখা আছে। এই সমস্ত ছোটখাটো কথাবার্তা একটা ছোট জিনিস দিয়ে, যে আজকে আপনি হয়তো আপনার পাশের বন্ধুকে বললেন তুই ওইভাবে ভাত খাস, প্রত্যেকদিন বলতেছেন খারাপ ভাত খাওয়ার সময় ভাত পড়ে। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, তাকে আপনি প্রত্যেকদিন বলছেন যে এইভাবে ভাত খালি ভাত পড়ে, তুই তো ভাত খাওয়া শিখিস নি। হয়তো আপনি সেটাকে ফান করে বলতেছেন, কিন্তু এই ফানটা ও রাতে হয়তো চিন্তা করতেছে, তাই তো আমাকে তো বারে বারে জিনিসটা বলতেছে, দেখে যে আমি এটা কন্ট্রোল করতে পারি না, তাও আমাকে বলতেছে। দেখবেন যে রাতে ওর ঘুম হবে না, আপনি হয়তো সেটা বুঝতে পারতেছেন না। পরের দিন পরীক্ষা কিন্তু সে ড্রপ দিচ্ছে। অর্থাৎ আপনার একটা ফানের জন্য একজন ছাত্র ড্রপ দিতে পারে, মারা যেতে পারে, এইটাও তার বিয়ন্ড দ্য কন্ট্রোল। শুধুমাত্র সে যে পড়াশোনা করলেই যে পাস করবে এমন কোনো কথা নেই। আমি আশা করব যে আমার আগের বন্ধু বিভাগীয় প্রধান, তিনি ভিতর থেকে সবকিছু জানেন যে সবসময় গ্রুপের জন্য ছাত্ররা দায়ী না। আমি একটা জায়গায় আছি, সেই জায়গা থেকে এমন শুধু জায়গাগুলোই না, আজকে আমাদের সাথে উপস্থাপন করলাম অনেকগুলো জিনিস। সেই জিনিসটা আমাদের এই ছাত্র বন্ধু তরুণ বাচ্চা এবং সামনে যারা বসে আছে এরাও অনেক তরুণ, যদিও অনেকে বিয়ে থা করে ফেলছে, তাদের ছেলে মেয়ে হয়তো আছে কি নাই, কিন্তু তারপরেও কন্ট্রোল করার ক্ষমতা তো সবসময় মানুষকে দিবে না, কিন্তু আমাদের বয়স না। এই জন্য আমি আশা করবো যে এই সমস্ত জিনিসগুলো সবসময় ছাত্ররা খেয়াল রাখতে পারে না। এই জন্য এবং ড্রপ দেওয়াটা কোনো অন্যায় কিছু না। এবং শুধু সেটাই না, আমি আপনাদেরকে আরো কিছু কথা বলি, শুধু সেটা সিলেবাসে লেখা নাই। আমাদের কোন ছাত্রছাত্রী এর আগে একটা পরীক্ষা দিতে গেলাম সিএসসি ডিপার্টমেন্টে, 2005 ব্যাচের একটা স্টুডেন্ট, সে আমাদের 1-2 এর একটা পরীক্ষা দিতেছে। কেন ইমাজিন তার এটা কিন্তু
পরীক্ষা দিয়ে চলে গেছে, সবকিছু পরীক্ষা দিয়ে, তখন দেখা গেছে যে সে পরীক্ষার সবকিছু করে, সে চাকরি নিয়েছে এবং খুব ভালো একটা চাকরি করে, ভালো বেতনে চাকরি করে, এবং তার বউ বাচ্চাও আছে। তখন 2005 ব্যাচের যেহেতু বউ বাচ্চাও রয়েছে, হ্যাঁ, এবং সুন্দর ঘর সংসার করতেছে। হঠাৎ করে একটা চিঠি দিয়ে হাজির যে তোমার 103K কোর্সে পরীক্ষায় পাস না করার কারণে তোমাকে অনার্সের সার্টিফিকেট দেওয়া সম্ভব হচ্ছে না। এখন দেখেন এই 2005 এর বউ বাচ্চা নিয়ে আসতে কত কষ্ট, বউ বাচ্চা এসে রেখে আসতেও কষ্ট, এটা আরো কষ্ট। এখন বউ বাচ্চাকে নিয়ে আসছে, আর ওইখানে দেখছে যে অন্যান্য বন্ধু বান্ধবের সাথে পরীক্ষা দেওয়া শুরু করছে। তার এখন আমি দেখি যে অ্যাডমিট কার্ড নাই। কি ব্যাপার, তোমার অ্যাডমিট কার্ড নাই কেন? বলে স্যার আমি তো 2005 সেশনে, এখন আমার আগের অ্যাডমিট কার্ড তো সব হারাই গেছে, আমার তো পরীক্ষায় একটাই বাকি ছিল, পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে আমি অ্যাডমিট কার্ড চেয়েছি, এখন এই অল্প সময় দিতে পারতেছে না। আমরা অনেক সময় বলি যে আপনি সমস্যা আছে 100টার ভিতরে 99টার জন্য তারা দায়ী না, ওই কথাটাই বলছে শিক্ষার্থীরাই, শুধু শিক্ষার্থীরাই দায়ী না। ধন্যবাদ সম্মানিত মডারেটর। সভাপতি, আজকে আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। সভাপতি, আজকের বিতর্কের বিষয় হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ড্রপের জন্য শিক্ষার্থীরা দেয়। অবশ্যই মাননীয় সভাপতি, আমি এই শতভাগ বিশ্বাস করি আসলে ড্রপের জন্য শিক্ষার্থীরা দেয়। তো আমার বিপক্ষ দলের বক্তারা যেটা বারবার প্রমাণিত করার চেষ্টা করছে যে ড্রপ দেওয়া কি অন্যায় কি ন্যায়, এই বিষয়টা কিন্তু মাননীয় সভাপতি আমি বলতে আজকে বিতর্কের বিষয় ড্রপ দেওয়ার জন্য দায়ী না শিক্ষার্থীরা, অন্য কেউ। অন্যায় নাকি ন্যায় একটা যুক্তিপূর্ণের মতো বক্তব্য শুরু করছি। তিনি বলে গেলেন যে ড্রপ দেওয়ার জন্য শিক্ষার্থীরা দেয় না, ড্রপ দেওয়ার জন্য আসলে রাজনৈতিক মানে যে সাংস্কৃতিক সংগঠনগুলো আছে সেগুলোর উপর একটা দোষ চাপে গেলেন মাননীয় সভাপতি। আমি এর মানে জবাবে যেটা বলতে চাই মাননীয় সভাপতি, যে এই সংগঠনগুলো বা এই যে রাজনৈতিক সংগঠনগুলো, সাংস্কৃতিক সংগঠনগুলো কখনোই দেয় না। এরকম অনেকগুলো উদাহরণ মাননীয় সভাপতি আমার কাছে আছে। যে আমি যদি বলি যে বাংলাদেশের মানে সবচেয়ে ক্ষমতাসীন বাংলাদেশের রাজনৈতিক সংগঠন ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্রলীগ। আর এই বাংলাদেশ ছাত্রলীগে যদি আমি একজনের নাম জানি, আর অনেকেই আছে আমার পরিচিত মিনময়দার জুলন ভাই, উনি বিবিএতে পড়ে, ওনার ফলাফল 3.0 সিজিপিএ 3.5 এর উপরে, রাজনীতি করার পরও। তাহলে মানুষ সভাপতি এখানে রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত বলে যে আপনার ড্রপ করতে হবে, রেজাল্ট খারাপ হবে, এটা সত্যি কথা না মানুষ সভাপতি। তারপর মানুষ সভাপতি সাংস্কৃতিক যে সংগঠনগুলো আমার কিছু উদাহরণ আছে মানুষ সভাপতি। আমি যদি বলি আব্দুল আজিজ রিয়াদ ভাই, নিপুণ সেন ভাই, ওরা হচ্ছেন থিয়েটার ট্রাস্টের, নিপুণ সেন ভাই হচ্ছে থিয়েটার ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট, ওনার কোনো ড্রপ নেই এবং ওনার ফলাফল 3.5 এর উপরে। তারপর আমাদের সভাপতি অমি আপু, মোরাজ ভাই, এরা শিক্ষক প্রেসিডেন্ট যে ছিলেন, এদের পর এরা ডিপার্টমেন্টের প্রথম অবস্থানে ছিলেন মাননীয় সভাপতি, এবং তাদের কোনো ড্রপ ছিল না। তারপর মাননীয় সভাপতি নোংর রেজওয়ান ভাই ব্যান্ড ম্যানেজার ছিলেন, তিনিও ডিপার্টমেন্টের ফার্স্ট ছিলেন মাননীয় সভাপতি। তারপরে যদি দিক খেলার কথা বলি, কর্ণ বিক্রমাদিত্য দা, কৃষ্ণা আপু, সায়ন্তার যে অপূর্ব, আমি নিজেও মাননীয় সভাপতি, আমার কোনো ড্রপ নেই মাননীয় সভাপতি, এবং আমি আমি যদি মানে কালচারাল অর্গানাইজেশনের সাথে জড়িত হয় যে ড্রপের একমাত্র কারণ, এটা মানুষ আমি কখনোই ভাবতে রাজি নাই, এটা কখনো মানে সত্য কথা না মানুষ। আর এই কালচারাল সংগঠনগুলো মানুষ সভাপতি, কালচারাল সংগঠনগুলো দায়ী না, দায়ী হলো শিক্ষার্থী নিজে। কারণ কেউ কারো ইচ্ছার বিরুদ্ধে কিন্তু কালচারাল সংগঠনগুলো বা রাজনৈতিক সংগঠনগুলো বাধ্য করে না তাকে ইনভলভ করার জন্য মানুষ সভাপতি। আমি যদি আজকে না যাই, আমি যদি আজকে এই সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো না করি, তাহলে আমাকে কিন্তু এই সংগঠনগুলো বাধ্য করে না। তারপরে আসলে দায়ী শিক্ষার্থী নিজে, কেন সে ওখানে যায়, ওখানে গিয়ে সমালোচনা করে মানুষ সভাপতি। মানুষ সভাপতি এখন আসে মূল বক্তব্যে আমি মনে করি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে আসলে পড়াশোনা ভিত্তিক কোনো পার্থক্য নেই। স্কুলে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা ক্লাস করতাম। কলেজে আমরা যেটা করছি সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত ক্লাস করছি। বিষয় হলো সেটাই, আমরা 8টার বাসে ক্যাম্পাস আসবো এবং 1:10 বাসে বাপাস আসবো, এবং তারপরে মানুষ সভাপতি পড়াশোনা শুধু পড়াশোনা করবো আমরা, এবং খাওয়া দাওয়া করবো, ঘুমের প্রয়োজন ঘুমবো, যদি প্রয়োজন পড়ে আমরা টয়লেটে যাবো, প্রয়োজন না পড়লে টয়লেটে যাবো। বাইরে মানুষ সব মিলিয়ে আমার মতে একজন শিক্ষার্থীদের 3টা কাজ করা উচিত। 1 নম্বর কাজ হচ্ছে পড়াশোনা করা, 2 নম্বর কাজ হচ্ছে পড়ালেখা করা, 3 নম্বর কাজ হচ্ছে পড়ালেখা করা। মানুষ সভাপতি কিন্তু অনেক শিক্ষার্থীরা যেটা
করছি, পড়ালেখা করছে না মানুষ। পড়ালেখা না করে তারা যেটা করছে, পড়ালেখা করছে এবং 3 নাম্বার তারা সংস্কৃতি চর্চা করছে মানুষ। আর এই সংস্কৃতি চর্চা যেটা মানে একজন সংস্কৃতি চর্চা করে এবং শিক্ষার্থীর যদি রুটিন থাকে মানুষ প্রতি, যে সে যেটা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 5টা পর্যন্ত ক্লাস করে এবং 5টার পরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রোগ্রামে সে ব্যস্ত হয়ে যায়, নাচ গান কবিতা আবৃত্তি নাটক এর মধ্যে ব্যস্ত হয় এবং এইখানে প্রায় গড়ে 2 থেকে 3 ঘন্টা সময় ব্যয় করে। এবং আমি গণিতের একজন শিক্ষার্থী হিসেবে বলতে পারি এই 2 থেকে 3 ঘন্টায় রিয়েল অ্যানালাইসিসের 3টা থিওরি মুখস্থ করা সম্ভব মানুষ প্রতি। তারপরে আজকে আমি যে এই বিতর্কে বসে এখানে মানুষের বিতর্ক করে যে সময় নষ্ট করছি, এই সময় আমার পক্ষে সম্ভব ছিল স্ট্যাটিক্স ডায়নামিক্স এর 2টা অঙ্ক মুখস্থ করা মানুষ হবে, কিন্তু আমি সেটা না করে আজকে আমি বিতর্ক করছি। মানুষ সম্পর্কে ব্লকের আরো অনেক কারণ আছে, মানুষ সম্পর্কে ব্লকের আরো অনেক কারণ আছে। টিউশন মানুষ সম্পর্কে আমরা অনেকেই আমাদের মতো অনেক সাধারণ শিক্ষার্থী টিউশনই করি। এদেরকে যদি বলা হয় কেন টিউশন করা হয়, এরা যুক্তি দেয় যে পারিবারিক অসচ্ছলতা আছে, সমস্যা আছে। আমার কথা হচ্ছে মানুষ সভাপতি পারিবারিক সমস্যা থাকুক, লাগে আপনি 3 তলার জায়গায় 1 তলা খান, বেঁচে টাকা না থাকলে আপনি রাস্তায় থাকেন, তারপরে পড়াশোনা করেন, টিউশন করে সবাই কেন রয়েছে যে অসুস্থ হয়ে যাও, পরীক্ষার আগে পরীক্ষা দেওয়ার সময় হয়ে যাও। মানুষ অসুস্থ কেন পরীক্ষার আগে হবে? অসুস্থ তো অন্য সময় হয়, পরীক্ষার আগে অসুস্থ কেন হয়? আর আমি এরকম ভাবে দেখি না যে পরীক্ষার আগে অসুস্থ হয়, এটা আসলে মানুষ শিক্ষার্থীদের একটা অজুহাত। পরীক্ষার আগে কখনো অসুস্থ হওয়া ঠিক নয়। আর অ্যাক্সিডেন্ট গুলো কিন্তু মানুষ পরীক্ষার আগে ঘটনা ঠিক না, এগুলো অন্য সময় ঘটবে। পরীক্ষার ফল প্রকাশের দিন, কিছুদিন আগে আমার এক সিনিয়র এসে আমাকে বললো যে পরীক্ষার ফল প্রকাশের দেরি কেন আমার ড্রপ করেছে। আমি বললাম এটা কিভাবে সম্ভব, যে ফল প্রকাশের দেরি হলো ড্রপ কেন করবে? সে বললো যে আমি 2-1 একটা পরীক্ষা দিয়েছি, পরীক্ষা দেওয়ার পর প্রত্যেকটা সেটা ফলাফল পাই নাই এবং 2-1 আবার তোরা পরীক্ষা দিচ্ছিস, এখন আমি ফলাফল পাই নাই, আমি অনিশ্চিত যে পাস করবো কি করবো না। এখন তোদের পরীক্ষা চলে যাচ্ছে, আমি জানি না আমার রেজাল্ট কি, পাস করবো কি করবো না। তো আমি ভাবছি হয়তো পাস করবো, পরীক্ষা দিয়ে নেই, কিন্তু পরে আবার ওই সেমিস্টার পর রেজাল্ট আসছে এবং ফেল করছি। তার মানে আগে আমার ড্রপ ছিল, পরে আমার ড্রপ করছে, আমি তুলতে পারিনি। তো আমি সব একজন শিক্ষার্থীর কাজ হচ্ছে পড়াশোনা করা এবং পরীক্ষা দেওয়া। সে একবার পরীক্ষা দিয়ে যদি অনিশ্চিত, আবার পরীক্ষা হচ্ছে আবার পরীক্ষা দেবে, আবার পরীক্ষা হচ্ছে আবার পরীক্ষা দেবে, হবে, কিন্তু তার পরীক্ষা দিয়ে যেতে হবে। আজকে মানে অনেক শিক্ষার্থী কিছু মানে ঘোড়া যুক্তি দেখায়। একটা ঘোড়া যুক্তি হইতেছে যে শিক্ষকরা এই ক্লাসে ঠিক মতো পড়া বুঝাইতে পারে না, এই জন্য তারা ক্লিয়ার থাকে না পড়াশোনা। মানুষ সভাপতি আজকে ডিজিটাল বাংলাদেশ যদি সবসময় শিক্ষকদের উপরে নির্ভর করতে হয়, তাহলে যে গুগল ইউটিউব যেটা কেন মানুষ আমরা কিন্তু মানুষ সভাপতি আমাদের পড়াশোনার জায়গাগুলো যে অনলাইন থেকে ক্লিয়ার করতে পারি, সবকিছু পাওয়া যায় অনলাইনে সার্চ দিলে, সবসময় যে টিচারদের কাছ থেকে ক্লিয়ার পাওয়া লাগবে এরকম কোনো কথাই নেই মানুষ সভাপতি। বিশেষ করে গণিত বিভাগের শিক্ষার্থী আমরা ভালো মতো জানি, আমরা এটার উপর বেশি ডিপেন্ডেবল। তাদের শেখা উচিত যে সবসময় হয়তো ক্লাসে ক্লিয়ার না হলে সেটা মানে অনলাইনে অনেক ক্লিয়ার হবে মানুষ সভাপতি। সব মিলিয়ে মাননীয় সভাপতি আমি মনে করি আজকে ড্রপের যেই কাজগুলো দেখানো হলো বিপক্ষ দল থেকে, সেগুলোতে মাননীয় সভাপতি শিক্ষার্থীরা যদি নিজের ইচ্ছা না থাকে জোরপূর্বক সে ওই মানে চাইলেই সে বিরত রাখতে পারে নিজেকে। মানুষ সভাপতি আজকে বিভিন্ন সংগঠনের কথা বলো, রাজনৈতিক সংগঠনের কথা বলো, আমার বন্ধু এসআই সোহেল সে কোনো সংগঠনের সাথে জড়িত নাই, সে কোনো রাজনীতি করে না মানুষ সভাপতি, তাহলে কাকে আমরা মানুষ সভাপতি এই কথা বলে এই মানে সম্মিলিত আমার শিক্ষার্থীদের এই গ্রহের জন্য ধন্যবাদ প্রসঙ্গ। এবং আমার দলের ও প্রতিপক্ষের দলের বন্ধুরা এবং আজকে যারা শুনছেন, আজকের বিতর্কের বিষয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ড্রপের জন্য শিক্ষার্থীরাই দায়ী। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমার দলের এই বিষয়ে বিপক্ষে অবস্থান। আমার দলে যারা আছেন তারাকে আপনারা সকলেই চেনেন। দুজনই পরিচালক ছাত্র উপদেষ্টা নির্দেশনা, একজন বর্তমানে আর একজন সাবেক। তারা দুজনেই ছাত্রদের ভালো মন্দ সুবিধা অসুবিধা নিয়ে কাজ করেছেন এবং করছেন। কাজে এই যে প্রস্তাবনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ড্রপের জন্য শিক্ষার্থীরাই দায়ী, এইটা যে সত্য নয় সে কথা তারা ভালোভাবেই জানেন এবং তারা যুক্তি সহকারে সেই বক্তব্য দিয়ে গেছেন। আমার বেশি কিছু বলার নেই, তবুও
বিতর্কের খাতিরে আমাকে কিছু কথা বলতে হচ্ছে। কোন ব্যক্তি যখন সমাজে অপরাধ করে তখন তাকে এককভাবে দায়ী করা যায় না, কেন সমাজ ব্যবস্থা এবং পারিপার্শ্বিকতাও দায়ী। অথচ শিক্ষার্থীর শব্দের সঙ্গে ই প্রত্যয় যুক্ত করি যে একটি স্পর্শকাতর বিষয় যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় ড্রপের জন্য শিক্ষার্থীরা দায়ী, এটা বলে শিক্ষার্থীদেরকে যৌবতীপনা করা হচ্ছে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারি না। আমি কিছু কারণ অনুসন্ধান করেছি। পরীক্ষার প্রশ্নপত্র কঠিন করা, শিক্ষার্থীরা যখন পরীক্ষার হলে প্রবেশ করে তখন দেখে যে কোশ্চেনটা প্রচন্ড কঠিন হয়েছে, আর কঠিন হওয়ার কারণে তারা বাধ্য হয়ে পরীক্ষা ড্রপ দিয়ে থাকে। এই পরীক্ষা প্রশ্নপত্র প্রণয়নের সঙ্গে ছাত্ররা কোনো ক্রমেই জড়িত নয়। এই প্রশ্নপত্র প্রণয়ন, মডারেশন এবং টাইপ সহ সবকিছুই শিক্ষকরাই করে থাকে। কঠিন প্রশ্ন করার জন্য দায়ী কারা? শিক্ষকরা। কাজে এই কারণে শিক্ষার্থী নয়, শিক্ষকরাই এই ড্রপের জন্য পরীক্ষার ফলে শিক্ষকদের অতিরিক্ত খবরদারি। শিক্ষকরা যখন প্রবেশ করে পরীক্ষার হলে তখন তারা মনে হয় শিক্ষক থাকেন না, তাদের আচার আচরণ মনে হয় পুলিশ দারোগার মতো। তাদের চোখ রাজনীতিতে ঢুকাঢুকি তো দূরের কথা, একটু ঘাড় ঘোরানো যায় না। এমনকি প্রাকৃতিক জাগে সারা দিতে টয়লেটেও যাওয়া যায় না, সেখানেও বন্ধ করে থাকে। এই সন্দেহের কারণে 3 ঘন্টা অনেক শিক্ষার্থী মুগ্ধ হয়ে পরীক্ষায় ড্রপ দিয়ে থাকে। তারপরেও কি বলবেন শিক্ষার্থীরা এই ড্রপের জন্য দায়ী? শিক্ষার্থীদের মাঝে যথাসময়ে প্রশ্নপত্র সরবরাহ না করা, আমরা 70 বছর আগে এদেশের ভারতের মানুষ সংগ্রাম আন্দোলন করে ব্রিটিশদের দাঁড়িয়েছি, কিন্তু ব্রিটিশদের প্রবর্তিত পরীক্ষা পদ্ধতি এখনো আমরা ছাড়তে পারিনি। পরীক্ষার মাত্র কয়েক মিনিট আগে শিক্ষার্থীদের মাঝে প্রশ্নপত্র সরবরাহ করা হয়। আসলে বলুন, এতে কি সঠিক উত্তর দেওয়া সম্ভব হয়? অন্তত পক্ষে 1 সপ্তাহ আগে যদি তাহলে তারা প্রশ্নের সঠিক উত্তরটি বেছে নিয়ে পরীক্ষায় ভালো করার সুযোগ থাকছে। তারা পরীক্ষায় ড্রপ দেয়। তারপরেও কি বলবেন শিক্ষার্থীরা নেই? পরীক্ষার ফলে মোবাইল ফোন ব্যবহার করতে না দেওয়া। বাংলাদেশ বর্তমানে ডিজিটাল বাংলাদেশ। এই মোবাইল ফোনের কারণে বাংলাদেশ এই পরিচিতিটি পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ পরীক্ষার ফলে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করে দেয়। মোবাইল ফোন যদি কাছে থাকতো তাহলে শিক্ষার্থীরা প্রশ্নের উত্তর খুব সহজে সংগ্রহ করতে পারত এবং তারা পরীক্ষায় ভালো করতে পারত। যখন দেখছি যে মোবাইল ব্যবহার করা যাচ্ছে না তখন অনেকেই পরীক্ষায় ড্রপ দেয়। এজন্য কি শিক্ষকরা এবং কর্তৃপক্ষ দায়ী নয়? আমি তো মনে করি অবশ্যই দায়ী।
স্বাধীনতায় হস্তক্ষেপ করা। স্বাধীনতায় কে বাঁচিতে চাই রে, কে বাঁচিতে চাই? আমরা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ পেয়েছি, তাদের স্বাধীনতার যে কি মূল্য সেটা আমরা সবাই জানি। অথচ ছাত্রছাত্রীদের স্বাধীনতা খর্ব করা হয়। আমার পরীক্ষা আমি দেব যখন খুশি তখন দেব। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তাদের বিভাগীয় প্রধানেরা তারা পরীক্ষার দিনক্ষণ বেঁধে দেয়। তাহলে কি হচ্ছে? ছাত্রদের স্বাধীনতা হস্তক্ষেপ করা হচ্ছে না? পরীক্ষা তো শিক্ষকরা দিচ্ছে না, ছাত্ররাই দিচ্ছে। ছাত্রদের সময় মতো পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে। কিন্তু সেটা না করে কি করা হচ্ছে? সময়, রুটিন এইসব দিয়ে দেওয়া হচ্ছে, যার কারণে ছাত্ররা বিরক্ত হয়ে এই স্বাধীনতায় হস্তক্ষেপ করার কারণে পরীক্ষায় ড্রপ দিচ্ছে। কারণ এতগুলো কারণ দেখালাম যেগুলো কোনোটাতে ছাত্ররা দায়ী নয়। তাহলে আমি জোর দিয়ে বলতে পারি যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ড্রপের জন্য শিক্ষার্থীরা দায়ী নয়। আমার কয়েকজন প্রতিপক্ষের বক্তা কিছু বলে গেছেন। দ্বিতীয় বক্তা এত বড় একটা সিলেবাস দেখালো। আরে বাবা, বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে তো 2-3 পৃষ্ঠার সিলেবাস দেখেছি, ছাত্ররা তাই দেখেনি। এখন পরীক্ষা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে তাকে একটা বড় সিলেবাস দেখিয়ে দেওয়া হচ্ছে। সিলেবাসের ভয়ে তো তার পড়ালেখা হয়ে যাবে। তাহলে এই জন্য কি কর্তৃপক্ষ দায়ী নয়? তাহলে আপনারা সিলেবাস দেখাচ্ছেন। আবার আরো কিছু বক্তা বলে গেছেন, সেই বক্তাদের যুক্তি আমার দলের নেতা, দলের সদস্যরা খণ্ডন করে গেছে। আমি আবারও বলবো আপনারা প্রতিপক্ষের দলের বক্তাদেরকে যে আপনারা আমার সুরে সুর মিলিয়ে বলুন যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ড্রপের জন্য শিক্ষার্থীরা দায়ী নয়। সবাইকে ধন্যবাদ। অর্থাৎ অন্য কেউ যখন তার খাতাটা কেটে দিচ্ছে না, ঠিক সেই জায়গাটিতে কিভাবে শিক্ষার্থী ছাড়া অন্য কোনো ড্রপের জন্য দায়ী হয় সেই ব্যাপারটি অবশ্যই করতে যাবে মাননীয় সভাপতি। ধন্যবাদ মাননীয় সভাপতি আজকে আমাকে আর একটা সুযোগ দেওয়ার জন্য। আজকে বিতর্কের যে বিষয়টি নির্ধারিত হয়েছে সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ড্রপের জন্য শিক্ষার্থীরাই দায়ী। আজকে যুক্তি খণ্ডন করবে প্রত্যেকজন বক্তারই কিছু গুরুত্বপূর্ণ যুক্তিগুলো আজকে খণ্ডন করা যাব। মাননীয় সভাপতি আজকে বিপক্ষ দলের প্রথম বক্তা বলেছে যে সকাল 8টায় ক্লাস হচ্ছে এবং এটি করা উচিত না। মাননীয় সভাপতি আমরা প্রথমে বক্তব্য বলে গেছি যে একজন শিক্ষার্থী যে তার তপস্যায় হচ্ছে অধ্যয়ন করা, অর্থাৎ সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত তার অপেক্ষা করা উচিত যে কখন শিক্ষক ক্লাস দেবে, সে অনুযায়ী তার ক্লাস করা উচিত এবং এটাই তার দায়িত্ব। মাননীয় সভাপতি এখানে সকাল 8টায় দেওয়া হলো অথবা তার সকাল দেওয়া হলো এবং সেই ক্লাসগুলো আজকে বুঝতে পারছে না মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি যে বুঝতে পারছে না দায়ভারটা অবশ্যই তার উপরে আসে। মাননীয় সভাপতি আজকে পরীক্ষা যদি ইংরেজি দিতে হবে, ক্লাস লেকচারটা ইংরেজি দিতে হবে, অর্থাৎ এখানে সম্পূর্ণ দায়ভারটি আজকে শিক্ষার্থীদের উপর। মাননীয় সভাপতি আজকে যদি মাননীয় বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা উনি আজকে একটা প্রশ্ন রেখে গিয়েছিলেন যে আজকে উনি মাননীয় ওনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলেছিলেন যে উনি আজকে ফুল দিয়ে যে প্রেম করছেন, অর্থাৎ ফুল দেওয়ার মাধ্যমে প্রেম করে গেছেন, সেই জায়গাতে শিক্ষার্থীরা কিভাবে দেয়। মাননীয় সভাপতি আজকে আমরা প্রথমে বলে গেছি যে একজন শিক্ষার্থীর কাজ হচ্ছে তার পড়ালেখা নিয়ে চিন্তা করা 24 ঘন্টা এবং ঘুমের মধ্যে তাকে পড়ালেখা নিয়ে চিন্তা করা উচিত। এখানে ফুল নিয়ে অবশ্যই চিন্তা করা উচিত না, কোনো একটি মেয়ে নিয়ে চিন্তা করা উচিত না। অর্থাৎ এই জায়গাটা দেখা যাচ্ছে মাননীয় সভাপতি আজকে শিক্ষার্থীরা দেয়। মাননীয় সভাপতি এছাড়াও দ্বিতীয় বক্তা বলে গেলেন যে আজকে শিক্ষার্থীরা এসে আজকে 320 করে মায়া করে যাচ্ছে। মাননীয় সভাপতি আজকে একজন শিক্ষার্থীর মায়া থাকা উচিত ছিল আজকে ক্লাসের মধ্যে, তার শিক্ষার্থীর মায়া থাকা উচিত ছিল লাইব্রেরি এর প্রতি। তাহলে
হচ্ছে এবং প্রশ্ন মডারেশন হচ্ছে, এই কারণে আজকে ডক্টর মাননীয় সভাপতি কত কোশ্চেন কত কঠিন হচ্ছে। এই যে সিলেবাস দিয়ে আছে, এই সিলেবাসের মধ্যে যে ৬-৭টি বইতে আছে, সর্বোচ্চ কত পৃষ্ঠা হবে একটা কোর্সের জন্য? মাত্র হয়তো ২০০০ পেজের একটা ২০০০ পেজের একটা কোর্স হবে। অর্থাৎ এই জায়গাটা থেকে কখনোই আপনি শিক্ষার্থীদের বাইরে কেউ দায়ী মাননীয় সভাপতি, এই সিলেবাসের বাইরে থেকে তো কোনো কোশ্চেন করা হচ্ছে না মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি আজকে যদি বলে গেলেন যে আপনি শিক্ষকরা নাকি আজকে প্রাকৃতিকটাকে তাদের সাথে যাচ্ছে না, মাননীয় সভাপতি সে পরীক্ষা হলে কেন প্রাকৃতিকটাকে সাথ দেবে? সে কি পরীক্ষা দিতে যাচ্ছে নাকি প্রাকৃতিকটাকে সাথ দিতে যাচ্ছে? পরীক্ষা দেওয়া উচিত, তখন যে জায়গাটির কাজ সেই জায়গাটিতে করা উচিত। পরীক্ষা দিতে সমস্যা তার প্রাকৃতিকটাকে কথা চিন্তা করা উচিত মাননীয় সভাপতি। অর্থাৎ এই জায়গাটা দেখা যাচ্ছে আপনাদের সত্যিকার অর্থে শিক্ষার্থীরা যায় মাননীয় সভাপতি। সুতরাং মাননীয় সভাপতি আজকে সম্পূর্ণ যে বিতর্কটি পর্যালোচনা করা হয়, তাহলে দেখা যাচ্ছে যে আজকে পুরোপুরি প্রমাণিত হয়ে গেছে যে আজকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ড্রপের জন্য শিক্ষার্থীরা যায়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ। মাননীয় মডারেটর, আমাদের শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষায় ড্রপের জন্য সব দায় দায়িত্ব নিয়ে নিলেন। আসলে আমরা বারে বারে তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে এইটা তোমরা নিও না, এই দায় বহন করার ক্ষমতা নাই। তারপর তারা বারে বারে সেই কথাটি বলে যাচ্ছে, কিন্তু কথার ভিতরে নিজেদের কথা যদি একবার বলে অন্য সব জিনিসের কথা বলে ৯৯ বার। আপনি খেয়াল করবেন তারপর এর আগে এখানে একটা জিনিস খুব খেয়াল করে দেখতে হবে, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এটা ক্লাস অন্য পরীক্ষা, আপনি দিলেন না বাড়িতে বা আসলেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে রাজনীতি থাকবে না, এটা কি হয়? তারপর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রাজনীতির ব্যাপারেও সচেতন হতে হবে। তার কারণ এই দেশকে স্বাধীনতা এনে দিয়েছে, তার পিছিয়ে বড় ভূমিকা ছিল ছাত্ররা, ছাত্রছাত্রীরা। আপনি রাজনীতি করবেন না, খালি পড়াশোনা করবেন, তাহলে কি আপনি ফার্স্ট হয়ে যাবেন? বলেন আপনার ক্লাসে যদি ৪৫ জন স্টুডেন্ট থাকে, কয়জন ফার্স্ট হয়? ৪৫ জন। আপনি ফার্স্ট হতে পারবেন? ফার্স্ট হতে পারবেন না। কিন্তু আপনি একটা ভালো কাজ করতে চাইলে ৪৫ জনই ভালো কাজ করতে পারবেন। যেমন ভালো কাজ করে গেছে আমাদের ৭১ শহীদ মুক্তিযোদ্ধারা। অতএব শুধুমাত্র আপনার একটা জায়গায় সীমাবদ্ধ থাকেন না, ওই শিক্ষার্থীরাই ওই রসইয়ের ভিতরে থাকেন না। আপনাদেরকে এখনো বলতেছি, আপনারা আরো একটা কথা বলছেন, শীতের ঘুম। একজন শিক্ষার্থী, ঘুম একটা সুন্দর জিনিস, ভালো জিনিস, দৃষ্টিকর্তব্য জিনিস। এখন তাইলে ৫ দিন না ঘুমায় থাকতে পারবেন আপনি? আপনি ঘুমাবেন না কেন? যেহেতু ঘুমাতেই হবে, শীতের দিনে ভালো করে ঘুমায় না, পরীক্ষা তো আরো পরে সেমিস্টার দেওয়া যাবে। আমাদের কথাই বলতেছি, ওই বইয়ের ভিতরে লেখা আছে যে ৮ সেমিস্টার ১২ সেমিস্টারে শেষ করতে হবে। সুন্দর একটা সিলেবাস, ভালো করে বলে দেখেন। এবং শুধু তাই না, ১৩তম সেমিস্টার ১২ সেমিস্টারে যদি না পড়েন, তাহলে এক বছর পরে এসে আবার ভর্তি হবেন এবং মৃত্যুর আগ পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকবেন। আপনারা নিজেদের ঘাড়ে এত বড় দায়িত্ব নিয়েন না। তবে এই সমস্ত কাজ করতে গেলে আমরা কিছু কিছু জিনিস খেয়াল করতেছি এবং আস্তে আস্তে বর্তমান প্রশাসন আস্তে আস্তে করে এক একটাকে ধরতেছে আর কাটা করতেছে। আপনারা কাটাকাটি করেন না। আর একটা জিনিস হলো, ফেসবুকের কথা বলছেন। আমি প্রথম মনে করতাম ফেসবুকে মনে হয় নিজের ফেস দেখা যায়, মানে যে ফেস দেখতে চাই সেই ফেসই দেখা যায়। আসলে ফেসবুকে নাকি নিজের ফেস দেখা যায় না, অন্যের ফেস দেখা যায়। তো যেই সমস্ত ফেস দেখলে মজা লাগে, ওই ফেস যদি ফেসবুকে দেখা যায়, তাহলে আমি শুধু বলতেছি যে আপনি এই বয়সে সবকিছু নিজের কন্ট্রোল করতে চাইেন না। এই বয়সে সবকিছু নিজে কন্ট্রোল করা যায় না, তাহলে আপনাকে সৃষ্টি করার অবস্থায় এটাই বৃথা হয়ে যাবে। তারপর আপনারা এই যে টিলাটুলার কথা বলছেন, এখানে আমাদের যুক্তি খণ্ডন করে করতে এসে এক বন্ধু আমাদের প্রত্যেকের সম্বন্ধে যুক্তি খণ্ডন করে গেলেন। আসলে যুক্তি খণ্ডন করতে যে তিনি নিজের যুক্তির ভিতরেই নাই। তার কারণ নিজের যুক্তির ভিতরে ওখানে তো জিনিসটাকে খেয়াল করতে হবে, তো ওখানে কি লেখা আছে যে শিক্ষার্থীরাই। কিন্তু দেখেন তিনি এবং আমাদের দ্বিতীয় বন্ধুদের
লাস্টে যিনি বলেছেন তৃতীয় বন্ধু, সে অত্যন্ত দক্ষতার সাথে খুব ভালো কথা তো, তাই না? এখন শিক্ষকরাই শিখেছে অত্যন্ত দক্ষতার সাথে শিক্ষকদেরকে আস্তে 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 বেশ দায়গুলো দিয়ে গেছে, শিক্ষকদের উপরে দায়গুলো দিয়ে গেছে। এই জন্য আমাদের উস্তাদ ভালো ছিল, জায়গা মতো শিক্ষার্থীরা কি কি করে এগুলো বলে গেছে। তারপরে আপনারা ক্রীড়ার কথা বলছেন, খেলাধুলার কথা বলছেন, পরীক্ষা পিছানোর কথা বলছেন, লাইব্রেরির কথা বলছেন। এই যে পরীক্ষা পিছানোর কথা বলছেন, খেয়াল করে দেখেন যে আপনার সাথে আপনি শুধু একাই না, আপনার 45 জন সহপাঠী আছে। এখন এর একজন ধরেন অসুস্থ হয়ে গেল, আপনারা কি চাবেন না যে পরীক্ষাটা পিছিয়ে 2 দিন তার সেবা করি? অবশ্যই চাবেন। এই পরীক্ষা পিছানোর জন্য আপনারা চাইতেছেন, কিন্তু এরপরে যে কথাটা বলে গেছে যে পরীক্ষা পিছানোর 2 দিন আগে যে পড়াশোনা ওইগুলো ভুলে যায়। তারপর এই যে মস্তিষ্কটা দেওয়া হয়েছে, এই মস্তিষ্ককে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন? পারবেন না। অতএব এইটা হলো আমি যে কথাটা বলতেছি বারে বারে, যে কিছু কিছু সৃষ্টির সাথে কিছু কিছু জিনিস থাকে, সেটা প্রত্যেকটা মানুষের ভিতরেই থাকে, তার নিয়ন্ত্রণের ভিতরে সেটা থাকে না। হ্যাঁ, আমি দর্শকদেরকে বলবো যে আমাদের বিপক্ষ দলের বন্ধুরা যে কথাগুলো বলে গেছে, আপনারাও যেহেতু ছাত্রছাত্রী, আপনারা ওদের কথা শুনেন না। মাননীয় শিক্ষকবৃন্দ, আমাদের পক্ষদল থেকে একটি প্রশ্ন আপনাদের প্রতি উত্থাপন করা হয়েছিল। আমার মনে হয় আপনারা সেই প্রশ্নটি আসলে মিস করে গেছেন। প্রশ্নটি ছিল এরকম যে প্রেস্টিজিয়াস ড্রপ এবং রিলেশনশিপ বেসড ড্রপ এগুলোর জন্য কেন শিক্ষার্থীরা আসলে দায়ী নয়। এখানে উনি বলে গেছেন যে ড্রপ দেওয়াটা একটা প্রেস্টিজের ব্যাপার, আমি যদি ড্রপ না দেই তাহলে এটা প্রেস্টিজ। ঠিক সকাল 6টায় ঘুম থেকে উঠবে এবং এটার জন্য কালকের পরীক্ষাতে আপনার ড্রপ হয়ে যায় কিনা।